নমস্কার, স্কিল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু তথ্য ডিকোড করব যেটা শুনলে অনেকেরই মাথা ঘুরে যাবে এবং এটা আমাদের ফাইনালি মনে হবে যে ইরান আমেরিকা যুদ্ধে তো ইরান জিতে গেল, ইরান বেশি ক্ষয়ক্ষতি সহ্য করেছে, কিন্তু ফাইনালি গিয়ে জয়টাও যেন ইরানেরই হলো। এবার আমি জানি যে থাম্বনেল দেখে, টাইটেল পড়ে এবং এইটুকু কথা শুনে বাকি ভিডিওর যুক্তি তথ্য কিচ্ছু না দেখে প্রচুর লোকজন কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন যে আপনি তো বলেছিলেন আমেরিকা জিতবে, এখন কথা ঘোরাচ্ছেন কেন, ইরান জিতে গেল। এদেরকে আমি বুঝে গেছি কটা দিন আগের একটা ভিডিওতে, যেখানে স্কিল বাংলা চ্যানেলে ইউটিউবে ভিডিওর মধ্যে ক্যামেরার সামনে আমি দাবি জানিয়েছিলাম, কারণ আমার মনে হয় সেটা ঠিক, যে আমাদের দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত, এবং নিট কেলেঙ্কারির গোটা ঘটনাটা আলোচনা করেছিলাম, এবং যেভাবে আমাদের এয়ারফোর্সকে ব্যবহার করা হচ্ছে নিটের পরীক্ষা ঠিকভাবে কন্ডাক্ট করার জন্য, রি এক্সাম, আমি সেটারও বিরোধিতা করেছি। হ্যাঁ, হচ্ছে জিনিসটা ভালো, বাট কি সমাজ ব্যবস্থা আমাদের যে এয়ারফোর্সকে ব্যবস্থা করতে হচ্ছে আমাদের পরীক্ষার জন্য। এবং এটাও বলেছিলাম যে ডিপ স্টেট তখনই কাজ করতে পারে যখন দেশের মধ্যে আমরা কোনো গন্ডগোল আগে পাকাই, তবে সেই গন্ডগোলটাকে ইস্যু করতে পারে ডিপ স্টেট। তো গোটা দোষটা ভারত সরকারের। এই গোটা ঘটনা আলোচনার পর সেদিন ভিডিওতে দেখেছিলাম কমেন্ট সেকশনে, আপনি তো নিট নিয়ে কিছু বললেন না, আপনি তো নিট নিয়ে কিছু বলেন না। না, যা বাবা, ভিডিওতে কি মাঝখানে কোনো অংশ কেটে গেছে? আমি নিজে ভিডিওটা চালিয়ে দেখলাম, আমি তো নিট নিয়েই বলেছি, আমি তো শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছি, আমি তো বায়ুসেনাকে ব্যবহার করা হচ্ছে তারও বিরোধিতা করেছি। তো এরা কারা? পরে বুঝলাম, আচ্ছা, এরা ভিডিও দেখে না। যারা আমার ভিডিও দেখেন তারা যুক্তি দিয়ে চিন্তা করেন, ইস্যু ভিত্তিক মতামত রাখেন, তারা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে কমেন্টও করেন না। যারা ভিডিও দেখেন না, কেবল বিরোধিতা করতে হবে এই জন্য বিরোধিতা করতে আসেন, ওরা থাম্বনেল টাইটেলটা দেখে নিজের মতো কিছু আন্দাজ করে নিয়ে কমেন্ট করে দিয়ে চলে যায়। তো এটা আমার বুক থেকে একটা বড় পাথর নেমে গেল যে চ্যানেলের যারা কমেন্ট করেন তারা ভিডিও দেখেন না, যারা ভিডিও দেখেন তারা কমেন্ট করেন না। তো যারা ভিডিও দেখেন তারাও প্লিজ কমেন্ট করতে শুরু করুন, ভালো লাগবে। তো আজকের ভিডিওতেও এই কাণ্ডটা হওয়ার চান্স আছে, আর যারা পুরো ভিডিওটা দেখবেন যুক্তি দিয়ে, তাদের জন্য আমি একটা কথাই বলবো, এই যুদ্ধে দিনের শেষে মনে হচ্ছে ইরান আমেরিকা কেউ জেতেনি, ভারত জিতে গেছে। কি করে, কেন, চলুন একটু একটু করে আমরা দেখে নিই। দেখুন, আগে প্রত্যেকটা তথ্য এবং পয়েন্ট আমরা বুঝবো, মন গড়া কথায় কিছু হয় না। ফার্স্ট পোস্ট থেকে, সিএনএন থেকে, ইন্ডিয়া টুডে, দেশ বিদেশ সব জায়গার আমি নিউজ আর্টিকেল আপনাদের দেখালাম। কি বলছে? বলছে $300 বিলিয়ন ইরানের রিকনস্ট্রাকশন প্ল্যান কি রয়েছে। মানে ইরান বলছে যে আমেরিকা ইরানকে $300 বিলিয়ন দেবে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ হিসেবে। এবং এটা কে স্বীকার করেছে? আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স, তিনি বলেছেন ইয়েস। ডোনাল্ড ট্রাম্প যথারীতি বলেছেন ফেক নিউজ, দেওয়া হবে না। আমেরিকার উপরাষ্ট্রপতি স্বীকার করেছেন যে হ্যাঁ, দেওয়া হবে। এবং ডোনাল্ড ট্রাম্প আর জেডি ভান্স দুজনে ভার্চুয়ালি, মানে ডিজিটাল সাইন করে দিয়েছেন এগ্রিমেন্টে, যেটা ইরানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তি বা সমঝোতা চুক্তি হচ্ছে। এইবার এই যে $300 বিলিয়ন কেস, ডোনাল্ড ট্রাম্প, মানে এটা যদি হয় তাহলে সব থেকে খুশি যারা যারা পৃথিবীতে হবে, ইরান ছাড়াও তাদের মধ্যে অন্যতম ব্যক্তি থাকবো আমি। কেন, সেটাও যুক্তি দিয়ে বলছি, এটা হলে কি লাভ হবে। ডোনাল্ড ট্রাম্প পোস্ট করে করে বারবার বলল যে বারাক ওবামা ইরানকে টাকা দিয়েছিল, আমরা ইরানকে টাকা দিচ্ছি না কোনো। বারাক ওবামা যা টাকা দিয়েছিল শোনা যাচ্ছে তার থেকে বহু 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 গুণ বেশি টাকা আমেরিকা দিতে চলেছে ইরানকে। ওকে, তো ইরান যদি $300 বিলিয়ন বের করে আনতে পারে আমেরিকার থেকে, এর থেকে বড় জয় ইরানের জন্য আর কিছু হতে পারে না, রাইট? সেকেন্ড পয়েন্ট, আগে পয়েন্টগুলো দেখে নিন, তারপর ব্যাখ্যায় আসবো। যেটা বললাম যে ভার্চুয়াল সাইন করে দিয়েছেন জেডি ভান্স আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই এগ্রিমেন্টে, এবং স্ট্রেট অফ হরমুজ রিওপেন করার কথাও ঘোষণা হয়ে গেছে।
এইবার পরের জায়গাটা খেয়াল করুন, অ্যান্ড স্টার্ট 60 days অফ নিউক্লিয়ার নেগোসিয়েশনস। ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন? যে ইরানের কাছে আর কোনোদিন নিউক্লিয়ার উইপেন থাকবে না। এখন কি শোনা যাচ্ছে? যে এবার 60 দিন, 2 মাস নিউক্লিয়ার নেগোসিয়েশন শুরু হলো। এ তো আলোচনা শুরু হলো, কোথাও তো বলা নেই যে ইরান নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরি সারেন্ডার করলো, গিভ আপ করলো। এ তো আলোচনা সবে শুরু হলো, 2 মাস পর আলোচনা কোন দিকে যাবে কেউ জানে না। তাহলে এখানেও তো নিউক্লিয়ার সিস্টেমে ইরানের পরাজয় দেখা যাচ্ছে না, আলোচনা সবে শুরু হলো কি করা হবে সেটা নিয়ে। আবারও এই রিপোর্ট অনুযায়ী আমেরিকার পরাজয়ই এটাকে একরকম ভাবে বলা যায়, যে এত কিছু করে শেষে যদি নিউক্লিয়ার অস্ত্রই রুখতে পারলেন না এবং $300 বিলিয়ন দিয়ে আসতে হলো ইরানকে, তার থেকে বড় পরাজয় আর কি হতে পারে আমেরিকার জন্য। ইরান থার্ড কি বলছে? রয়টার্সের রিপোর্ট দেখাচ্ছি, ভারতীয় মিডিয়ার রিপোর্ট নয়। আল জাজিরার রিপোর্ট দেখাচ্ছি, গার্ডিয়ানের রিপোর্ট দেখাচ্ছি, বিবিসির রিপোর্ট দেখাচ্ছি। যারা এই নামগুলোর সঙ্গে পরিচিত ইন্টারন্যাশনাল মঞ্চতে এদের স্ট্যাচার কোন লেভেলে সেটা জানেন, তারা বুঝবেন। বাকিরা তো বলবে ভুয়া খবর, তাদের কথা ছেড়ে দিন। সে তো অনেকে এটাও ভাবতো বা ভাবে হয়তো এখনো যে পৃথিবী হচ্ছে ফ্ল্যাট, সমতল। তাদের কাছে পৃথিবী যে গোলকের মতো এটা ভুয়া খবর। তো তাদের মেন্টাল লেভেলের সঙ্গে, আইকিউ লেভেলের সঙ্গে ম্যাচ করব এ ক্ষমতা আমাদের নেই, ক্ষমা করে দেন। ইরান কি বলছে? বলছে ইরানের ওপর যে এতদিন ধরে অয়েল স্যাংশন ছিল, যে ইরান পৃথিবীর কোনো দেশকে তেল বিক্রি করতে পারবে না, সেটাও আমেরিকা তুলে নিচ্ছে এই এগ্রিমেন্ট অনুযায়ী। এ তো ইরান যুদ্ধের আগে যে অবস্থায় ছিল তার থেকে বেটার অবস্থায় চলে গেল। তাহলে ইরানের এখনো নিউক্লিয়ার সারেন্ডারও হলো না, ক্ষতি হয়েছে ইনফ্রাস্ট্রাকচার প্রচুর, আমরা ভিডিওতে দেখিয়েছি তথ্য দিয়ে। $300 বিলিয়ন পেয়ে যাচ্ছে ক্ষতিপূরণ এই রিপোর্ট অনুযায়ী। উল্টে ইরানের ওপর তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা ছিল, সেটা খুলে যাচ্ছে, লাভ হয়ে গেল। এবং কি বলছে? বলছে ইরানের যে সমস্ত অ্যাসেট ফ্রিজ করা ছিল সেগুলো আনফ্রিজ হয়ে যাচ্ছে। মানে ইরানের প্রায় $24 বিলিয়ন অ্যাসেট আমেরিকা ফ্রিজ করে রেখেছিল, তার মধ্যে নাকি $12 বিলিয়ন আমেরিকা এখনই হাতে হাতে দিয়ে দিচ্ছে ইরানকে, আর বাকিটাও আনফ্রিজ করে দেবে। এ তো ইরানের আবার লাভ হয়ে গেল, ক্যাশ একদম হাতে গরম টাকা পেয়ে যাচ্ছে। হলোটা কি? এ তো নেগোসিয়েশনে তাহলে এত বড় বড় বোলচাল দিয়ে ডোনাল্ড ট্রাম্প আলটিমেটলি ইরান যা যা বলেছে সবকিছু মেনে চলে এসছে, তাই তো মনে হচ্ছে। এবার ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ কি ছিল? বারবার একটা কথা আমরা বলছিলাম, খেয়াল আছে? ইন্টারন্যাশনাল প্রেশার। ইরানের ওপর ইন্টারন্যাশনাল প্রেশার ছিল না। ইরান বলছিল আমি তো যুদ্ধ করতে যাইনি, আমাকে মারছে, তো আমি বাঁচার জন্য তো স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করবই। ইন্টারন্যাশনাল প্রেশার পুরোপুরি যাচ্ছিল আমেরিকার দিকে, যে তোমার যুদ্ধের জন্য সারা পৃথিবীর ইকোনমির 12টা বাজছে, তোমাকে এর দায় নিতে হবে। গালফ কান্ট্রির প্রেশার যাচ্ছিল আমেরিকার দিকে, যে যুদ্ধ করছো তোমরা, মিসাইল এসে পড়ছে আমাদের দেশে, ফাজলামি হচ্ছে নাকি। এই চাপ আমেরিকার ওপর ছিলই। থার্ড আমেরিকার ওপর কি চাপ ছিল? যারা একটু পুরনো দর্শক মনে করতে পারবেন, আমেরিকাতে তেল এবং গ্যাসের দাম বাড়ছিল, মনে পড়েছে? আমেরিকাতে মিড টার্ম ইলেকশন আছে, তাতে করে যে মুদ্রাস্ফীতি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছিল লোকের, মনে আছে? তো সেদিক থেকে ডোনাল্ড ট্রাম্পের ওপর একটা ইন্টারনাল প্রেশার ছিল যে যে করে হোক যুদ্ধ এবার থামাতে হবে। এবার যেটা বলছিলাম সেগুলোকে পরপর এখানে লেখা আছে, এই যে $25 বিলিয়ন ফ্রিজ অ্যাসেট আছে ইরানের, তার মধ্যে ক্যাশ ট্রান্সফার হয়ে যাচ্ছে হাফ, ঠিক আছে? তো এই যদি অবস্থা হয়, আর আসল গল্পটা আছে এইখানে, যেটা জেডি ভান্স স্বীকার করছে এবং ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করছে। আমার ধারণা আসল গল্পটা এখানে আছে, আমি একটু পরে আসছি সেখানে। তাহলে এখনো অবধি দেখা গেল কিভাবে এই রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প নতি স্বীকার করছে ইরানের কাছে। এবার ডোনাল্ড ট্রাম্প মুখে কি বলছে, 10 ঘন্টা আগে কি বলেছে? বলছে ইরান হ্যাজ এগ্রিড টু নেভার হ্যাভ আ নিউক্লিয়ার ওয়েপন
ইরান এগ্রি করেছে কোনোদিন ওদের কাছে নিউক্লিয়ার উইপন থাকবে না। এরকম হয়নি তো, ইরান বলেছে হ্যাঁ হ্যাঁ আমরা নিউক্লিয়ার উইপন বানাবো না, আমরা তো পারমাণবিক শক্তি কেন্দ্র বানাচ্ছি, ইউরেনিয়াম এনরিচ হয়ে গেলে তারপর ইরান সময় বুঝে নিউক্লিয়ার উইপন বানিয়ে নেবে। আবার এরকমটাও হতে পারে, আমি যদি উল্টো দিক থেকে ভাবি, দু তরফেরই আমাদের ভাবতে হবে, যে ইরান বলেছে যে ভাই টাকা পয়সা দিয়ে দাও, আমরা আমাদের দেশকে দেখিয়ে দেবো আমরা জিতে গেছি, এক্ষুনি নিউক্লিয়ার সারেন্ডার করতে পারবো না, তাহলে আমার দেশের লোকের মোরাল ডাউন হয়ে যাবে, 60 দিন আমরা আলোচনা করি, অবস্থা বুঝে আমার দেশের লোককে আমি কিছু একটা বোঝাবো, তখন আমরা নিউক্লিয়ার উইপন সারেন্ডার করে দেবো। এটাও হতে পারে। নেক্সট 60 দিন খুব গুরুত্বপূর্ণ, এবং আস্তে আস্তে ভেতরের খবরগুলো তখনই বেরোতে শুরু করবে। অলসো দ্য স্টোরি দ্যাট দ্য ইউএস ইজ পেইং ইরান $300 মিলিয়ন, মিলিয়ন কেন, এটা তো বিলিয়ন শুনলাম আমি, ইজ ফেক নিউজ পুট আউট বাই দ্য ডেমোক্র্যাটস। বলছে আমেরিকাতে তো দুটো দল আছে, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রিপাবলিক, উল্টো দিকের দলটা হচ্ছে ডেমোক্র্যাট, বারাক ওবামাদের দল। ডোনাল্ড ট্রাম্প বলছে বারাক ওবামাদের দল ফেক নিউজ ছড়াচ্ছে যে আমরা $300 বিলিয়ন ইরানকে দিচ্ছি, এটা সত্যি নয়। ঠিক আছে, 300 বিলিয়ন তাই বলি, ও মিলিয়ন লিখেছে, তাহলে জেডি ভ্যান্স কেন ইয়েস বলল? এখানে আমার একটা ধারণা, দেখা যাক ভবিষ্যতে কতটা কি সত্য হয়, সেটা লুকিয়ে আছে এখানে। এগ্রিমেন্টে বলা হয়েছে ওয়াশিংটন মানে আমেরিকা, ইন কোঅর্ডিনেশন উইথ ইটস রিজিওনাল অ্যালাইজ, রিজিয়নের বাকি দেশগুলোর সঙ্গে একটা ফান্ড তৈরি করবে, যে ফান্ডটা দিয়ে ইরানের রিকনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্ট হবে। তাহলে স্যার ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করলো কি করে? ডোনাল্ড ট্রাম্প বলবে ওই ফান্ডটা কি আমরা দিচ্ছি নাকি, ওটা তো অনেকগুলো দেশ মিলে তৈরি হচ্ছে একটা ফান্ড, এই যে বারাক ওবামাদের দল বলছে আমরা $300 বিলিয়ন দিচ্ছি, এটা ফেক নিউজ, আমরা দিচ্ছি না তো, অনেকগুলো দেশ মিলে দিচ্ছে। আচ্ছা কোন কোন দেশ আছে স্যার ওতে? কাতার আছে, কুয়েত আছে, আরো অনেক দেশ আছে, সৌদি আরব আছে, ওমান আছে, অনেক দেশ মিলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার, তা ওই দেশগুলো কত দিচ্ছে? আরে অত কি, সব মিলিয়ে $300 বিলিয়ন দেওয়া হচ্ছে না স্যার, তো বলুন না, সবাই $1 বিলিয়ন করে দিচ্ছে 10টা দেশ, আর স্যার আপনারা কত দিচ্ছেন? আমরা $290 বিলিয়ন দিচ্ছি। তো ডোনাল্ড ট্রাম্প এইরকম কিছু একটা গেম খেলছে, আলটিমেটলি পকেট থেকে হয়তো টাকা দিচ্ছে, এখনো হয়তো বলবো, দেখাচ্ছে লোকের আই ওয়াশ করার জন্য, নিজের দেশের লোককে আপাতত ভুল বোঝানোর জন্য, যে ওটা ওই সবাই মিলে একটা দেখছি দেশটার যে কি উন্নতি করা যায়, পরাজয়টাকে এইভাবে ঢাকতে চেষ্টা করছে ডিপ্লোম্যাটিক্যালি। ঠিক, এবার যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে, যে ব্যাপারটা এবার আমরা মেন ডিকোড করব, যে তাহলে জিতলো কে? নাম্বার 1, স্যার এই যুদ্ধে জিতলো কে? যুদ্ধকে দেখার অনেক রকম দৃষ্টিকোণ আছে। প্রথম কথা, যদি মিলিটারি অ্যাঙ্গেল থেকে দেখেন, তর্কের কোনো অবকাশ নেই, কেউ আপনার সঙ্গে তর্ক করলে সে আবেগতাড়িত মূর্খামি করছে, আমেরিকা জিতেছে। আমেরিকার মিলিটারি ইকুইপমেন্টসের ধারে কাছে ইরান আসে না, ইরানের মিলিটারি ইকুইপমেন্টস, নেভেল অ্যাসেট ধ্বংস হয়েছে। আমি দুদিন আগের ভিডিওতেও বলেছি, ভারতবাসী হিসেবে তো আমিও ভারতবর্ষকে ভালোবাসি, যে দেখুন আমেরিকা যদি আমাদের অ্যাটাক করে, চীন যদি অ্যাটাক করে, আমরা কি লড়তে পারবো? আমরা হেরে যাব। এর মধ্যে কোথাও গ্লানি নেই, এটা সত্যকে স্বীকার করা। দুদিন আগের ভিডিওতেই মনে হয় বলছিলাম, তাই না? হ্যাঁ, আমরা তার জন্য তৈরি হব, এটা অ্যাসপিরেশন। কিন্তু যদি কেউ বাংলাদেশে বসে ভাবেন ইরান হারিয়ে দিয়েছে আমেরিকাকে, ইরানের কাছে আছে বড় অস্ত্র, ওর থেকে মূর্খামি কিছু নেই। আপনি আবেগ দিয়ে চায়ের দোকানে লড়াই করতে পারবেন, বাট আলটিমেট কিছু অ্যাচিভ করতে পারবেন না। 2, হিউম্যান রিসোর্স লস দিয়ে যদি দেখি, আমেরিকা জিতেছে। আমেরিকার 10-12 জন মনে হয় মারা গেছে, ইরানের কয়েক হাজার মানুষ মারা গেছে, সেনা মারা গেছে, রাইট? ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে যদি দেখি, আমেরিকা জিতেছে। আমেরিকার মাটিতে একটা মিসাইল পর্যন্ত টাচ করতে পারেনি, ইরান জাস্ট ফুটো ফুটো হয়ে গেছে, এত মিসাইল এসে এত জায়গায় পড়েছে, রাইট? এবার যদি আপনি দেখেন
ইন্টারন্যাশনাল স্টেজের প্রত্যেকটা দেশের যে ইমেজ, সেই ইমেজ দিয়ে আমেরিকা হেরেছে। আগের দিনই আলোচনা করেছিলাম, আমেরিকার প্রতি ট্রাস্ট প্রত্যেকটা দেশের কমে গেছে। ইন্ডিয়ার ডিফেন্স কেন বাড়বে সেটা নিয়ে মনে আছে? আপনি যদি দেখেন আলটিমেট অবজেক্টিভ অ্যাচিভ দিয়ে আমেরিকা হেরে গেছে। কারণ যদি না ইরানের নিউক্লিয়ার 60 দিন পর দেখা যাবে আমেরিকা নিয়ে নিতে পারে, আলটিমেট অবজেক্টিভ তো এটাই ছিল যে ইরানকে নিউক্লিয়ার ক্যাপাবল দেশ হতে দেওয়া যাবে না, তাহলে আমেরিকার হার। ইকোনমির দিক থেকে দুটো দেশই হেরেছে। ইরানের যা ধ্বংস হয়েছে 300 বিলিয়ন দিয়ে রিকভার হবে না, আর আমেরিকাকে তো পকেট থেকে গচ্চা 300 বিলিয়ন দিয়ে দিতে হচ্ছে, উল্টে এতদিনের মিলিটারি খরচ। তো দুটো দেশেরই ইকোনমি ডুবেছে, কারোর বেটার হলো না। এবং তেলের দিক থেকে ইরান জিতেছে, যদি ওদের ওপর থেকে তেলের ওয়েভার স্যাংশন ওয়েভ হয়ে যায়। সেদিক থেকে স্যাংশনের দিক থেকে আমেরিকা হেরেছে। তো যে 6-7টা দৃষ্টিকোণ আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে 3-4টেতে ইরান জিতেছে, 3-4টেতে আমেরিকা জিতেছে। একটা যুদ্ধকে এভাবে অ্যাসেস করতে হয়, কারণ 500 বছর আগের পৃথিবী নয় যে যুদ্ধ মানে দুটো রাজ্যে যুদ্ধ হচ্ছে, যারা জিতলো তারা অন্য রাজ্যটাকে সবাইকে কেটে ফেললো, মেরে ফেললো, দখল করে ফেললো। ওখানে ক্লিয়ার পাওয়া যেত এরা জিতে গেল, এরা হেরে গেল। এখানে আপনি ওই ক্ল্যারিটি পাবেন না। এখানে ইস্যু ভিত্তিক আপনাকে দেখতে হবে কার অবজেক্টিভ অ্যাচিভ হলো, কার অবজেক্টিভ অ্যাচিভ হলো না। অবজেক্টিভ অ্যাচিভ ইরানের বেশি হলো, তেলের স্যাংশন উঠে গেল, তাই না? যদি না, আবারও বলছি, যদি না নিউক্লিয়ার সারেন্ডার ইরান করতে বাধ্য হয়। কিন্তু তাই বলে কখনোই এই ভুল ধারণায় চলে যাবেন না যে ইরানের কাছে এমন অস্ত্র আছে আমেরিকাকে হারিয়ে দিতে পারবে। নট পসিবল, নেভার পসিবল। ভবিষ্যতে 100 বছর পর পসিবল হতে পারে, এখন অবধি পসিবল নয়। আমাদের গন্ডগোল হয় কি, আমরা না প্রথমেই একটা পক্ষ নিয়ে ফেলি সাধারণ মানুষ। জাস্ট ওইটা করবেন না, তাহলেই আপনি নিরপেক্ষভাবে পুরোটা দেখতে পাবেন এবং সেই অনুযায়ী আপনি বলতে পারবেন এটা হচ্ছে, এটা হচ্ছে না। এখন আপনি যদি প্রথমেই পক্ষ নিয়ে নেন, ঠিক আছে, আমি হয়তো দেখা গেল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছি, আপনি আমাকে খুব ভালোবাসেন, আপনি বলে দিলেন শুভদীপ স্যারই জিতছে। প্র্যাকটিক্যালি পসিবল নয়। তো এটা হচ্ছে সেই ব্যাপার। এইবার আমি শুরুতে একটা কথা বলেছিলাম, এই যুদ্ধে আলটিমেটলি মনে হলো ইরানও জেতেনি, আমেরিকাও জেতেনি, ভারত জিতেছে। কেন জানেন? এবার কয়েকটা ব্যাপার আপনাকে একটু ডিকোড করে দেখাই। যদি এই যুদ্ধে আমেরিকা পুরোপুরি হেরে যেত, ফল অফ ইউএসএ হয়ে যেত, তাহলে কি হতো? কখনো পাওয়ার ভ্যাকুয়াম থাকে না। পৃথিবীর নাম্বার 1 পাওয়ারে কে বসতো? আমেরিকার পতন হলে চীন বসতো। আপনার মনে হয় চীন যদি পৃথিবীর নাম্বার 1 পাওয়ার এই মুহূর্তে হয়ে যায়, সেটা ভারতের জন্য ভালো হতো? সব থেকে সংকটে পড়ে যেত ভারত, কারণ এই মুহূর্তে নাম্বার 1 যারা রয়েছে পৃথিবীর, আমেরিকা, তারা ভারত থেকে বহু দূরে। কিন্তু যদি বাই চান্স নাম্বার 1 ভারতের বর্ডারের পাশে চলে আসে, আমেরিকা কি প্রেসার দিচ্ছে ভারতকে? চীন প্রেসার দিয়ে শেষ করে দেবে। যাদের সঙ্গে আমাদের বর্ডার, আমরা মোটামুটি তাদের সমকক্ষ থাকলে তবে আমরা লড়তে পারবো। তার জন্য আমাদের 20-25 বছর দরকার এখনো। এখনই যদি যাদের সঙ্গে আমরা বর্ডার শেয়ার করি এবং বর্ডার ডিসপিউট আছে বিভিন্ন জায়গায়, এখনই যদি ওরা নাম্বার 1 হয়ে যায়, আর দেখতে হবে না, জায়গা ফায়গা দখল করে নিয়ে চলে যাবে চায়না। তো এখন কোনোভাবে চীনের নাম্বার 1 হওয়া ভারতের জন্য ভালো না, এবং আমেরিকার যে ফল হলো না, এটা ভারতের জন্য খুব ভালো হলো। নাম্বার 2, চীন নাম্বার 1 হোক, ভারত যখন মোটামুটি চীনের কাছাকাছি চলে এসছে, যখন লড়ে নিতে পারবে, এখন অনেকটা গ্যাপ, লড়ে নেওয়া যাবে না। আবেগ দিয়ে চলবো না, আমরা বাংলাদেশি নই, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। যুদ্ধে নামার আগে আপনার উইক পয়েন্টগুলো চিহ্নিত যদি আপনি করে নিতে পারেন, তাহলে আপনার যুদ্ধে জেতার সম্ভাবনা বাড়বে, তাই না? তো আমাদের উইক পয়েন্ট আমাদের বুঝতে হবে, সেগুলোর উপর কাজ করে সেটাকে স্ট্রং বানাতে হবে। যদি পুরোপুরি ইরান হেরে যেত, মানে যে 7-8টা পয়েন্ট দেখালাম, যদি 7-8টা পয়েন্টেই আমেরিকার ফল হতো, কি হতো? আর যদি 7-8টা পয়েন্টেই ইরানের ফল হতো, তাহলে কি হতো?
আমেরিকার নেক্সট টার্গেট হয়ে যেত ভারতবর্ষ। কেন? বহুবার এই চ্যানেলে বুঝিয়েছি, উদীয়মান পাওয়ার যেগুলো রয়েছে সেগুলোকে হিট করে করে ডাউন করে দাও এবং নিজে নাম্বার ওয়ানে থাকো, এটাই আমেরিকার স্ট্র্যাটেজি বা পাওয়ার গেমেরই স্ট্র্যাটেজি। শুধু আমেরিকাকে দোষ দিয়ে কি হবে? সেই জন্যই ভারতের মধ্যে ডিপ স্টেট লাগিয়ে ভারতকে ডিস্টেবিলাইজ করার চক্রান্ত, সেই জন্যই ভারতের ওপর পৃথিবীর সব থেকে বেশি ট্যারিফ লাগানো। হঠাৎ ভারতের ওপর খেপে উঠেছে কেন আমেরিকা? কারণ ভারত নতুন থ্রেট। পৃথিবীর কোথায় ছোট্ট একটা দেশ আছে আমেরিকা তার উপর তো অ্যাটাক করতে যায় না, কারণ সে আমেরিকার জন্য থ্রেট নয়। ও থাক না ওর মতো, ও সবসময় আমেরিকাকে বলবে স্যার, ভারত তো সেটা বলবে না, তাই না? যদি পুরোপুরি ইরান এই যুদ্ধে ধ্বস্ত হয়ে যেত, সারা পৃথিবীতে ইউএস সুপ্রিমেসি প্রতিষ্ঠিত হয়ে যেত, যে রাশিয়ার সরকারকে ওরা সিরিয়া ইরাক থেকে সরিয়ে দিচ্ছে, ভেনেজুয়েলা দখল করে নিচ্ছে, ইরানকে ধ্বস্ত করে দিচ্ছে, আর কাউকে মানতো না ডোনাল্ড ট্রাম্পের সরকার, যেটা ভারতের জন্য খুব রিস্ক হয়ে যেত। সিআইএ আলাদা লেভেলের গেম খেলে দিত ভারতে। দেখতেন কয়েকদিনের মধ্যে ভারতের সরকার চেঞ্জ হয়ে গেছে। আমেরিকার হাতে ওই রকম ক্ষমতা আছে যদি ওরা পুরোপুরি ইন্ডিয়াতে মনোনিবেশ করে দেয়। তো এটা ভারতের জন্য ভালো হলো। এই মুহূর্তে অবস্থা কি? ইউএসএ আন্ডার প্রেসার, $300 বিলিয়ন যাচ্ছে, দেশের লোক খেপে গেছে। এত বড় বড় বোলচাল দিয়ে $300 বিলিয়ন দেশের লোকের ট্যাক্সের টাকা ইরানকে দিয়ে আসা, নিউক্লিয়ার সারেন্ডারও করাতে পারলে না, সারা পৃথিবীতে আমেরিকার নাক কাটানো। এই প্রেশারটা খুব জরুরি। এখন দেখুন কি সুন্দর আস্তে আস্তে ভারতের সঙ্গে ওরা ডিল করে নেবে, ট্যারিফ তুলে নেবে, সুসম্পর্ক রাখবে, নরম গলায় কথা বলবে, দাদাগিরি কমাবে। খুব জরুরি। আর দুই উল্টো দিকে চীনও আন্ডার প্রেসার। কেন চীন আন্ডার প্রেসার? কারণ এই যুদ্ধে ইরান অনেক দুর্বল হয়েছে। এই যে ইরান মারাত্মকভাবে দুর্বল হয়েছে, ইরানের সুপ্রিম লিডার মারা গেছে, আমাদের বুঝতে হবে। 250 জন টপ কমান্ডার মারা গেছে, আমাদের বুঝতে হবে। ইরানে চীনের $400 বিলিয়ন ইনভেস্ট করা রয়েছে। তো যেই মুহূর্তে ইরান দুর্বল, রাশিয়া এবং চীন চিন্তিত হবে যে ভাই আমাদের গ্রুপ দুর্বল হচ্ছে। 3 বন্ধু, রাশিয়া, চীন, ইরান। ইরানকে এইভাবে পিটিয়ে চলে গেল আমেরিকা, ক্ষতিপূরণ দিয়েছে যে হসপিটালে ট্রিটমেন্ট করে আবার যাতে সুস্থ হয়, কিন্তু হাত পা তো ভেঙে গেছে না, যতই হসপিটালে ট্রিটমেন্ট হোক। তো আমাদের টিম শক্ত করার জন্য পাশে ইন্ডিয়াটা রয়েছে, এটাকে দলে টান, ইন্ডিয়ার সঙ্গে বাজে ব্যবহার করবি না। রাশিয়া বোঝাবে চীনকে, এবং তৈরি হবে আরআইসি, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ট্রয়কা। আপনি দেখুন 5 বছর আগে ডোকলাম ভ্যালিতে চীনের সে কি তেজ, এই মারে তো সেই মারে ইন্ডিয়ার লোককে, যদি ওদের লোকই বেশি মরেছিল সেটা কথা না। এখন দেখুন ইন্ডিয়ার সঙ্গে কি ভালো সম্পর্ক, এমনি এমনি করছে না। চীনকে ভালোবাসতে যাবেন না, করছে তার কারণ চাপে আছে। ওদের আরেকজন বন্ধু ইরান, সে মার খাচ্ছে আমেরিকার থেকে। তো নিজেদের গ্রুপে স্ট্রং লোক দরকার, ইন্ডিয়াকে দলে টানতে হবে। তাই ইন্ডিয়ার সঙ্গে ভালো ব্যবহার, যাতে ইন্ডিয়া আমেরিকার দলে না চলে যায়। ভারতের ঠিক এটাই দরকার। আমেরিকা ইন্ডিয়ার ওপর যাতে অ্যাকশন না নেয়, যে ইন্ডিয়া চীনের দলে যাতে না যায়, আর চীন ইন্ডিয়ার ওপর যাতে অ্যাকশন না নেয়, যে ইন্ডিয়া যাতে আমেরিকার দলে না যায়। দুজনেই যখন আন্ডার প্রেসার, তখন ব্যালেন্সের জন্য দরকার ভারতকে। ভারত যেদিকে যাবে উল্টো দিকের প্রবলেম হয়ে যাবে। ভারতকে জাস্ট এইটা আরো 20 বছর মেনটেন করে প্রত্যেক দিন প্রত্যেকটা ফিল্ডে নিজের শক্তি বাড়িয়ে এগিয়ে যেতে হবে। এবং থার্ড আর একটা জিনিস বলবো, ইসরায়েল। ইসরায়েল এই যুদ্ধে অনেক কিছু পেয়েছে, ওদের কিচ্ছু যায়নি। টাকা যাচ্ছে আমেরিকার, সেনা মরেছে আমেরিকার, ফেস লস সারা পৃথিবীতে আমেরিকার, কারণ বোলচাল আমেরিকাই দিয়েছে। ইসরায়েলের কেবল গেন হয়েছে। স্যার ইসরায়েলের গেন হয়েছে, সেটা ভারতের জন্য ভালো কেন? কারণ এই দেশটা না ঐতিহাসিকভাবে আমাদের হেল্প করে গেছে। ভারতবাসী অকৃতজ্ঞ নয়, যারা আমাদের পাশে দাঁড়ায় দুঃসময় আমরা তাদেরকে মনে রাখি। যার ধর্ম যার যা ইচ্ছা হোক না কেন, সে ওরা ইহুদি, ওদের ব্যাপার।
ওরা মিডল ইস্টে থাকে, ওদের ব্যাপার। আমাদের হেল্প করেছে অ্যাজ এ কান্ট্রি ওরা। আপনি দেখুন, আপনার মনে আছে 1962-1965 সালের যুদ্ধ, ভারত সবে স্বাধীন হয়েছে, ভারতের মিলিটারি খুবই দুর্বল। হেল্প কে করেছিল? মিলিটারি সাপ্লাই দিয়ে, আর্মস দিয়ে, অ্যামিউনেশন দিয়ে হেল্প করেছিল চীনের বিরুদ্ধে যুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল। 1971 বাংলাদেশ স্বাধীন হচ্ছে, হেল্প কে করেছিল আমাদের? হেল্প করেছিল ইসরায়েল। ঠিক আছে, ইসরায়েল সিক্রেটলি ডাইভার্টেড 105 mm অ্যান্ড 160 mm হেভি মর্টার্স। ওকে, ইসরায়েল হেল্প করেছিল। 1999 কার্গিল ওয়ার, কে হেল্প করেছিল? হেল্প করেছিল আমাদের ইসরায়েল। ইসরায়েল আমাদের কি দিয়েছিল? লেজার গাইডেড মিসাইল দিয়েছিল। আমরা ভুলে যাব? আমাদের ভারতবর্ষের অত্যন্ত ক্রুশিয়াল টাইমগুলোতে যে দেশ আমাদের হেল্প করেছিল, তাদের যদি ভালো হয় আমাদের ভালো লাগবে? তো ইসরায়েল তাদের অবজেক্টিভ অনেকটা অ্যাচিভ করেছে। মনে হয় দুদিন আগেই বলছিলাম যে ইসরায়েল তো লেবানন থেকে সরতে চাইছে না, গ্রেটার ইসরায়েল ওদের স্বপ্ন আছে। আজকে মিলিয়ে নিন। নেতানিয়াহু সেজ ইসরায়েল ওন্ট লিভ অকুপাইড ল্যান্ড ইন লেবানন। নেতানিয়াহু বলে দিয়েছে, ডিল ফিল যা ইচ্ছা হোক, যে জায়গা আমরা দখল করে নিয়েছি লেবাননে, ওটা আমরা ছাড়বো না। যখনই সুযোগ পেয়েছে ওরা একটু একটু করে এক্সপ্যান্ড করেছে ওদের দেশ। এই যুদ্ধটাকে কাজে লাগিয়ে ওরা আরো খানিকটা এক্সপ্যান্ড করে নিল। 2-3 দিন আগেই আমরা আলোচনা করছিলাম, ইসরায়েল তো সরবে না, ওদের যেটা মেন টার্গেট, ওরা তো ওদের টার্গেট একটু একটু করে অ্যাচিভ করবে। তো ওভারঅল এই যুদ্ধটা ভারতবর্ষের ফরে গেছে। ক্ষতি আমাদের, পেট্রোলের একটু দাম বেড়েছে, অন্য কিছু, ওগুলো আমি মনে করি না। আমাদের 3 জন সেলার মারা গেছে, এটা আমাদের অপূরণীয় ক্ষতি, অপূরণীয়। এটা আমাদের মেন ক্ষতি এই যুদ্ধে। এই যুদ্ধ আমাদের দেশকে প্রচুর অ্যাওয়্যার করে দিয়েছে এনার্জি নিয়ে, গ্যাস নিয়ে, এলপিজি নিয়ে, যার ফলে ভারতবর্ষকে অনেক স্পিড আপ করে দিয়েছে এই যুদ্ধ। এবার ডোনাল্ড ট্রাম্প কি অ্যানাউন্স করেছে? শিপস আর স্টার্টিং টু মুভ, জাহাজ চলতে শুরু করেছে। মেনি লোডেড আপ উইথ অয়েল, তেল নিয়ে, আউট অফ দ্য স্ট্রেট অফ হরমুজ, হরমুজ স্ট্রেট থেকে। তো হরমুজ ওপেন হয়ে গেছে। শোনা যাচ্ছে শুক্রবারে সুইজারল্যান্ডে ফিজিক্যাল সইটা হবে, এখন ডিজিটাল ভার্চুয়াল সই হয়েছে। তারপর পুরোপুরি হরমুজ একেবারে খুলে দেওয়া হবে, এখনই জাহাজ টাহাজকে চলতে দেওয়া হয়েছে। ওকে, হরমুজ প্রণালী যদি আন্তর্জাতিক ওয়াটার হিসেবে খুলে দেওয়া হয়, সেদিক থেকে আবার ইরানের একটু পরাজয়, কারণ ইরান চেয়েছিল হরমুজের ওপর নিজের কন্ট্রোল রাখতে। তো এই 8-9টা অ্যাঙ্গেল আছে, 4-5টা অ্যাঙ্গেলে এরা এগিয়ে, 4-5টা অ্যাঙ্গেলে ওরা এগিয়ে, আলটিমেটলি ভারত এগিয়ে। এবার আপনি দেখুন, যেই মুহূর্তে এই নিউজ সামনে এলো, সঙ্গে সঙ্গে ভারতবর্ষের স্টক মার্কেট দেখুন, স্টক মার্কেট লাইভ, সেন্সেক্স ক্লাইম্বস 560 পয়েন্ট, নিফটি 24,000 হিট করে দিয়েছে। স্টক মার্কেট ভারতবর্ষের সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে গেছে, হতে শুরু করেছে লাস্ট 2 দিন ধরে। এর কারণ কি? এর মেন কারণ কি জানেন তো? আপনি যদি ইন্ডিয়ান ইকোনমিকে বুঝতে চেষ্টা করেন, ইন্ডিয়ান ইকোনমি মারাত্মকভাবে নিজের এক্সপোর্ট বাড়িয়েছে। ইন্ডিয়ান ইকোনমি এই কোয়ার্টারে খারাপ রেজাল্ট করবে, মানে আমরা ট্রেড ডেফিসিটে থাকব। কেন বলুন তো? কারণ আমাদের ইম্পোর্ট বিল মারাত্মক বেশি আসবে, কারণ তেলের দাম চলে গেছিল $120 বিলিয়ন, তেলের দাম সাই করে ফল করেছে $80 বিলিয়ন বলছি, $80 চলে এসছে, $120 ছিল পার ব্যারেল ক্রুড অয়েলের দাম। যেই মুহূর্তে আমাদের ইম্পোর্ট বিল কমে যাবে, এক্সপোর্ট তো আমাদের হাই রয়েছে, সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ইকোনমি বুম করতে শুরু করবে। তো আমাদের যেটা লং টার্মের বেস, সেটাকে আমরা বানিয়ে ফেলেছিলাম। যে প্রবলেমটা হচ্ছিল আমাদের শর্ট টার্ম হচ্ছিল, যেই ওই প্রবলেমটাও এবার ড্রপ হয়ে গেল, ব্যাস আমাদের সামনে আর কোনো বাধা নেই। এবং এই টাইমটা খুব ইম্পর্টেন্ট ভারতবর্ষের স্টক মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য। আপনারা যারা স্টক মার্কেটে এন্ট্রি নিতে চান, তার কারণ একটাই, সারা পৃথিবীর উন্নত দেশগুলোর সবাই স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করে। আপনি ব্যাংকে টাকা রাখবেন, 6% সুদ পাবেন, মানে 100 টাকা রাখবেন, পরের বছর আপনি পাবেন 106 টাকা। এবছর যে চালটার দাম 50 টাকা, আপনি 2 কেজি চাল পেতেন, পরের বছর ওই চালটার দাম হয়ে গেল 55 টাকা। তো আপনি তো 106 টাকায় 2 কেজি চালও পাবেন না, 1 কেজি 900 সামথিং মতো পাবেন।
আপনার টাকা বাড়লো না কমলো? ইনফ্লেশন তো বিট করতে পারলো না, আপনার টাকা তো কমে গেল ব্যাংকে রেখে। দেখতে ভ্যালুটা বাড়লো, বাট টাকার ওই টাকা দিয়ে তো আপনি কম পরিমাণ জিনিস কিনতে পারবেন। তো এই জন্য আস্তে আস্তে মানুষজন কিছু টাকা ইন্স্যুরেন্সে রাখছে, কিছু টাকা সেভিংসে রাখছে, কিছু টাকা ফিক্সড ডিপোজিট ইত্যাদি ব্যাংক পোস্ট অফিসে রাখছে, কিছু টাকা আস্তে আস্তে মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট এসবে দিচ্ছে, যাতে 12, 15, 20, কোথাও কোথাও 25, 30, 50% অবধি রিটার্ন পাওয়া যায়। হ্যাঁ, যদি আপনার নলেজ না থাকে স্টক মার্কেট সম্পর্কে, ঢুকবেন না স্টক মার্কেটে। স্টক মার্কেট জুয়া খেলার জায়গা নয়, আপনাকে পড়াশোনা জানতে হবে ওই নিয়ে। হ্যাঁ, তার জন্য মাধ্যমিক পাস হলেও হবে, স্টক মার্কেট নিয়ে জানতে হবে, কোন কোম্পানি এগোতে পারে, কোন সেগমেন্ট এগোতে পারে, এটা পড়াশোনার জায়গা। যে কিছু না বুঝে টাকা লাগিয়ে দেয় বলে আমার না টাকা ডুবে গেল, কেন লাগিয়েছিলেন ওই কোম্পানিতে? তা তো জানি না, এই ট্রেনে যেতে যেতে একজন বললো ওই কোম্পানিতে লাগা, তো আপনার টাকা ডুববে না তো কার টাকা ডুববে? তাই না? আর নলেজ থাকলেও আপনার যদি মন আপনার কন্ট্রোলে না থাকে, আপনার যদি লোভ থাকে বেশি, থাকতেই পারে, লোভ থাকা মানে ক্ষতিকর কিছু না, আপনি সৎ পথে থাকলেই হলো, বাট যদি আপনার মন কন্ট্রোলে না থাকে, বেশি লোভ থাকে একটু, এমনি আপনি ঠিকঠাক মানুষ বাট লোভ কন্ট্রোল করতে পারেন না, তাহলেও স্টক মার্কেটে যাবেন না, তা আপনি ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলবেন। স্টক মার্কেট ওরম রাতারাতি কোটিপতি হব ওরম ধারণা রাখবেন না। হ্যাঁ, ব্যাংকে আমি 6% পেতাম, এখানে আমি 14-15% পাবো, ডবলেরও বেশি, ব্যাস ঠিক আছে। 100%, 200% ওইসব করলেই মানুষজন ভুল কাজ করে, ওইটি করবেন না। আর যদি আপনার নলেজ দরকার হয়, তাহলে আপনাকে বড় বড় বিজনেস করতে হবে না, আপনার কাছে অত পুঁজি নেই বিজনেস করার। আপনি মুকেশ আম্বানির পার্টনার হয়ে যান, গৌতম আদানির পার্টনার হয়ে যান, টাটার পার্টনার হয়ে যান, রিলায়েন্স, আদানি বা টাটার শেয়ার কিনে নিন, ওদের বিজনেস যত এগোবে আপনার টাকাও তত বাড়বে, আপনি বসে বসে ওদের পার্টনার হয়ে গেছেন অল্প অল্প টাকা লাগিয়ে, তাই না? আপনি হয়তো 1000 টাকা লাগিয়ে আদানির কোনো একটা কোম্পানির পার্টনার হয়ে গেছেন, এবং আপনিও মালিক। বিজনেস আদানি করবে, সারাদিন আদানি মাথা খাটাবে, টাকা আপনার বাড়বে। তো স্টক মার্কেটের যদি পড়াশোনা করতে চান, অনলাইনে বাড়িতে বসে হয়ে যাবে, ল্যাপটপ ডেস্কটপও লাগবে না, ফোনেই হয়ে যাবে, কোথাও আসতে হবে না। এখন আপনারা টাইম পান না কোথাও গিয়ে পড়াশোনা করার, বাড়িতে বসে সুযোগ পাচ্ছেন, যদি না করেন তার দায় আপনার। সারা ভারতবর্ষে হিন্দি ইংরাজি ছাড়া স্টক মার্কেট লার্নিং হয় না। আমাদের হিন্দি কোর্সের রেকর্ডেড পুরো বাংলা আমরা এক একটা করে চ্যাপ্টার দিয়ে দিতে শুরু করেছি, তো আপনি মাতৃভাষায় পড়তে পারবেন, এবার শিখতে পারবেন। 18 থেকে 80 মাধ্যমিক পাস হলেই হবে, কোনো এডুকেশনের কোনো ব্যাপার নেই। এবং যে ফ্যাকাল্টি আপনাদের মেন কনসেপ্ট পড়িয়েছেন, সার্টিফাইড টিচার, যিনি অনুমোদিত স্টক মার্কেট নিয়ে পড়ানোর ব্যাপারে, যার প্রায় 15 বছরের ওপরের এই ফিল্ডে এক্সপেরিয়েন্স, তিনি, কোনো এলিতেলি লোককে দিয়ে আমরা কোর্স করাই না। এবং এই কোর্সের মধ্যে ফ্রি অফ কস্ট কমপ্লিমেন্টারি হিসেবে আপনাদের একটা যোগা কোর্স দেওয়া আছে। স্যার, স্টক মার্কেটের সঙ্গে যোগার কি সম্পর্ক? আরে আপনি সুস্থ না থাকলে টাকা পয়সা এত কামাবেন, ভোগ কি করে করবেন? আমি সবাইকে বলি আগে সুস্থ থাকুন, তারপর না আপনি স্টক মার্কেট থেকে টাকা কামিয়ে ভোগ করবেন। আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, আপনার এত টাকা, কি করবেন? তো যোগা কোর্স আমি ফ্রিতে দিয়ে দিয়েছি, যোগা শিখুন, সুস্থ হন, টাকা লাগবে না, স্টক মার্কেট কোর্সের মধ্যেই হয়ে যাবে। মাইন্ড ম্যানেজমেন্ট কোর্স আমি ফ্রিতে দিয়ে দিয়েছি, ওর মধ্যে আপনার মন যাতে শান্ত থাকে, কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রিত থাকে। বাড়িতে সারাদিন অশান্তি করছেন, মন মেজাজ ঠিক নেই, টাকা নিয়ে কি করবেন? এর জন্য টাকা লাগবে না, ফ্রিতে দেওয়া আছে স্টক মার্কেট কোর্সের মধ্যে। লোন অ্যান্ড ডেট ম্যানেজমেন্ট কোর্স স্টক মার্কেট কোর্সের মধ্যে আমি ফ্রিতে দিয়ে দিয়েছি। আপনার কোনো লোন থাকলে 5খানা টোটাল ক্লাস আছে লোন ম্যানেজমেন্টের, এটা দেখে নিয়ে লোন মিটিয়ে দিন আগে। লোন টোন নিয়ে মানুষের মাথায় ধার বাকি দেনা, সুস্থভাবে শান্তিতে ঘুমোতে পারবেন নাকি? দেনা টেনা মেটান, এর জন্য কোনো টাকা লাগবে না, স্টক মার্কেট কোর্সের মধ্যেই দেওয়া আছে। আর গোটা কোর্সটা এবং সঙ্গে এইগুলো এক্সট্রা পুরোটা রেকর্ডেড, তো আপনাকে ওয়েট করতে হবে না কবে ক্লাস হবে তবে দেখবো, এই মুহূর্তে এনরোল করবেন, এই মুহূর্তে দেখতে পাবেন, ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে, 1 মিনিটও টাইম লাগবে না। ঠিক আছে? আর ফিজ দেখুন, অন্য ইনস্টিটিউটে তো 50,000, 1 লাখ, আমি জানি 1.5 লাখ টাকারও স্টক মার্কেটের কোর্স হয়, আমাদের ইনস্টিটিউটে অত নয়, কারণ প্রচুর হাজার হাজার মানুষজন যেহেতু ভর্তি হয়, আমরা কম টাকায় করে দিতে পারি।
এটা অন্য ইনস্টিটিউটদের দোষ দেবেন না যে ওরা কেন বেশি নিচ্ছে, প্রচুর খরচ হয় ভালো টিচারকে দিয়ে পড়াতে। আমাদের এখানে প্রচুর লোক ভর্তি হয় বলে আমরা কমে করে দিতে পারি, ঠিক আছে, না হলে হয়তো আমরাও পারতাম না। আমাদের এখানে কোর্সের ফিজ 8,250 টাকা থাকে, স্টক মার্কেটটার অন্যগুলো 6,250, আপনারা জানেন। স্টক মার্কেটের কোর্সে আজকে সন্ধে থেকে আমি ম্যানেজমেন্টকে বলে অফার করিয়ে দিয়েছি, 4,499 টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন। 12 মাস আপনার কাছে প্রত্যেকটা ভিডিওর অ্যাক্সেস থাকবে। 12 মাস সময়ের মধ্যে যতবার করে ইচ্ছা আপনি যখন ইচ্ছা দিনে রাতে রিভাইজ দিন, রেকর্ড দেখুন যতবার ইচ্ছা। জীবনে একবারই আপনাকে পে করতে হবে 4,499 টাকা। জীবনে অনেক খরচ করেছেন, আর ঠিকঠাক দরকারি কাজে যেটা দিয়ে আপনার বাকি জীবনে এরকম অনেক 4 লাখ টাকা আপনি কামিয়ে নিতে পারতেন, সেইটাতে এবার ইনভেস্ট করুন। আপনার বাড়িতে 7-8-এ পড়া কোনো বাচ্চা থাকলে ওর স্কুলের ফিজ, ওর স্কুলে যে গাড়িতে করে যায় তার ভাড়া, ওর দিদিমণি বা টিউটার কেউ থাকলে মাস্টারমশাই তাদের ফিজ, ওর খাতা বই কেনা, এইসব নিয়ে আপনার বাড়ির বাচ্চার পেছনে 4-4,500 টাকা হয়তো চলে যায়, যে হয়তো ক্লাস 7 বা 8-এ পড়ে, এক মাসে, তাও বছরে না। আর আপনার সারা জীবনের ফাইন্যান্সিয়াল লিটারেসি তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে আপনি আপনার পরিবারের কেউ, যে কেউ দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। যে টাকাটা রোজগার করবেন সেটাকে ঠিকভাবে ইনভেস্ট করে টাকাটাকে বাড়াতে পারবেন, আপনার সম্পদ বাড়বে, অ্যাসেট তৈরি হবে, সেইটার জন্য 4,499 টাকা দেওয়াই যায়, সেটাও জীবনে একবার, মাসে মাসেও নয়, রাইট? তার জন্য কি করবেন, আপনি যখন এই ভিডিওটা দেখছেন, সন্ধে হোক মাঝরাত হোক, কারণ কতক্ষণ অফার থাকবে আমিও জানি না, এইটা আমার পার্সোনাল টিমের নাম্বার 9650634247, আমার টিমকে এখনই ফোন করবেন, দেরি না করে, যখনই দেখছেন ভিডিওটা, রাত হলেও অসুবিধা নেই, আমার টিম জেগে থাকে। ফোন করে আপনার যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে স্টক মার্কেট সম্পর্কে, জিজ্ঞেস করে নিয়ে কোর্সটা সম্পর্কে আমার টিম যেভাবে আপনাকে গাইড করবে, সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে ক্লাস দেখতে শুরু করে দিন। সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্টে জানাবেন যে কিরকম শিখছেন, কিরকম ক্লাস দেখছেন। ওকে, অল দ্য বেস্ট।